কি করছিস এখানে দাঁড়িয়ে? আমাদের কথা শুনছিলিস না? হ্যাঁ, আরে পাচ্ছিলিস তুই? কি করছিস বল? আমি সব জানি, আমি সব জানি। তোমরা তোমরা কেন রোজ রোজ এই দোকানে কোনো না কোনো ছুতে আসো? আমি সব জানি। আমি আগেই সব বুঝতে পেরেছিলাম। এর মুখটা কিন্তু বন্ধ করে দেওয়া দরকার দাদা। কি বলতে চাইছো তুমি? আড়ি পাচ্ছিলে কেন? দাদা দাদা আমি আদিবাসী বলে কি এদেশের মানুষ নই? আমি আদিবাসী বলি কি এদেশের কথা শোনার আমার অধিকার নেই? দাদা দাদা আমিও এই দেশের জন্য কিছু করতে চাই, আমার সাথে নাও না দাদা। আদিবাসী বলে আলাদা কিছু নয় ভীমা, আলাদা কিছু নয়। আমরা সকলে ভারতবাসী। এই দেশ যতটা আমার ততটাই তোমার। ভারতবর্ষ আমাদের দেশ ভীমা। এই দেশকে তো আমরা একা একা স্বাধীন করতে পারবো না। এই দেশকে স্বাধীন করতে গেলে সমস্ত ভারতবাসীকে তোমার মতো এগিয়ে আসতে হবে। তাহলেই দেখবে এই দেশ একদিন স্বাধীন হবে, হবেই ভীমা। আমি পুলিশদের এখানে আসতে বলেছিলাম। ওই তো আসছে এখানে। রফিকুল, কথাবার্তা কত দূরে গেল? তোমাদের কোনো বিপদ হয়নি তো? আপাতত কিছু হয়নি। দেখুন, পুলিশের মধ্যে ক্ষোভ তো ছিলই। ওরা আমাদের সঙ্গে জঘন্য ব্যবহার করে। কারণে আমি যখন ওদেরকে সমস্তটা খুলে বললাম, তখন কিন্তু ওরা একবারও কেউ চ্যালেঞ্জ নেয়নি। আমরা অনেকের সাথেই কথা বলেছি, আরো কথা বলতে হবে আমাদেরকে। তবে সবাই না এলেও অনেক সিপাহি কিন্তু প্রস্তুত আছে। আপনি শুধু দিনটা আমাদের জানান, কবে কিভাবে আমাদের এগোতে হবে সেটা বলুন। রফিকুল, সময় মতো সবকিছুই জানানো হবে। তোমাকে তোমার দলের নেতৃত্ব দিতে হবে। তোমার উপর ভরসা করতে পারি তো? আপনার দেশের উপর ভরসা আছে তো? তাহলে দেশের মানুষের উপরও ভরসা করে দেখুন না। আমরা দেশের জন্য লড়াই করতে চাই, প্রাণ দিতে চাই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমরা সবাই আপনার কথা মেনে চলব। এবার আপনার নামটা বলবেন? ছোটরা সবাই রাসুদা বলে। রাসবিহারী বোস আমার নাম। আপনি রাসবিহারী বসু? একে অপরের সাথে সবাইকে আলাপ করিয়ে দিই। উনি হলো রফিকুল। রফিকুল, ইনি হলেন নগেন দত্ত। উনি হলেন বিনায়ক রাও। উনি হলেন বিষ্ণু গণেশ পিংলে। আর উনি হলেন শচীন সান্যাল। আর এখানে আমাদের কৃপাল সিং। শোনো রফিকুল, বিনায়ক রায়ের নির্দেশ অনুযায়ী আমি তোমাদের উপর ভরসা করে এবার লাহোর যাব। লাহোরে গিয়েও আমাকে ওই একই কাজ করতে হবে। মারবো যখন সব দিক দিয়ে মারবো। আপনি একদম ঠিক বলেছেন।
ওরা যেভাবে আমাদের সব দিক থেকে শেষ করেছে আমরাও ঠিক তাই করব। বেশ, তোমাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই বন্দুক আছে, কার্তুকও নিশ্চয়ই আছে। এই অস্ত্র নিয়ে অভ্যুত্থানের দিন তোমাদের লড়াই করতে হবে। সর্বপ্রথম ওই থানাগুলোকে দখল করতে হবে, রাস্তায় নিয়ে আসতে হবে ওই ব্রিটিশদের। हम सभी के पास बंदूक नहीं होता है, सिर्फ गिने चुने कुछ लोगों के पास ही होता है। বেশ, সংখ্যাটা কত আমাকে তাড়াতাড়ি জানাও। জার্মান এই যুদ্ধে আমাদের সাহায্য করছে। ম্যাভেরিক জাহাজে বন্দুক কার্তুজ সব আসছে। যাদের হাতে অস্ত্র নেই তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। কাজ খুব শীঘ্রই শুরু হবে। সাবধান, সাবধান সবাই, পুলিশ আসছে। রফিকুল শোনো, তুমি ওদের বলবে সন্দেহজনক কিছু লোককে দেখতে পেয়েছিলে, তাই খোঁজ করার জন্য এখানে এসেছো। আর পারলে অন্ধকারে দুটো গুলি চালিয়ে যাবে। কৃপাল, তুমি ওদিক দিয়ে যাও, গুরুদ্বারার সামনে তোমার সঙ্গে দেখা হবে। সাবধানে। সচিন, তুমি বাকিদের নিয়ে ডেরায় যাও, আমি আর কৃপাল পরে আসছি। সাবধানে। বন্দে মাতরম। বন্দে মাতরম। রফিকুল, সাবধানে। বন্দে মাতরম। বন্দে মাতরম। सर, क्या हो रहा है इधर? सर कुछ लोग यहाँ पे घूम रहे थे, हम लोग सर्च करने के लिए आए सर। सही देखा, किधर गए वो लोग? इधर सर, उधर उधर गए सर। तुम लोग जाओ उधर, ढूंढो। तुम लोग भी आओ मेरे साथ। हाँ सर, हाँ सर। चलो 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 चलो, आगे चलो। কি করা উচিত আমার? স্বদেশীদের দলে যোগ দেব? তোমার মতো ছেলে আমাদের স্বদেশী দলে খুব প্রয়োজন সুভাষ। তুমি আমাদের দলে এসো। দেশে এক অভ্যুত্থানের ডাক এসেছে, তুমি আমাদের দলে শামিল হও। বুঝলে নন্দ, আমাদের তো পরবর্তী বিতর্ক সভার দিন ঠিক করতে হবে। বিতর্ক সভায় কোন দিকের যুক্তি বেশি জোরালো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে চারু। সেই পথেই কিন্তু আমাদের চলতে হবে। আচ্ছা, আমাদের পরবর্তী সভার বিষয় কি হবে সেটা নিয়ে কেউ কিছু ভেবেছো? গোপাল, চারু, আনন্দ, দিলীপ, সুভাষ? সুভাষ, হ্যাঁ, কিছু বলছো তোমরা? কিছু বলছো মানে এটা কি? তুমি আমাদের আলোচনার কোনো কথাই শোনোনি এতক্ষণ? এই কি ভাবছো বলো তো? তুমি কোন ভাবনার সাগরে ডুবে আছো? হ্যাঁ, ও কিছু না, তোমরা এক কাজ করো, তোমরা ক্লাসে যাও, আমি একটা কাজ ছেড়ে আসছি। আমি আজকে ক্লাস করব না। ক্লাস করবো না মানে? এটা কিরম কথা? ছোটবেলা থেকে আমার পড়াশোনা করতে ভালো লাগতো না,
স্কুলে পড়তে হবে না বলে আমি তোমার সাথে পালিয়ে যেতাম ত্রাণের কাজে। যা করব সব একসাথে করব কথা দিয়েছিলাম তো, নাকি? আজ তো পড়াশোনা দেশের কাজ দুটোই ভালোবেসে ফেলেছি। শুধু একটু কম বুঝি বলে তুমি আমাকে সাথে নেবে না? গোপাল, এরকম ব্যাপার না, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি নিজেই বুঝতে পারছি না আমার কি করা উচিত, কিভাবে ডাকবো তোমাদের। আমি আমি আসছি আমি। সুভাষ কি বুঝতে পারছে না? কি নিয়ে ওর মনে এত দ্বিধা? কি জানে? সকাল হয়ে গেল অথচ ওরা তো এখনো ফিরলো না। আমি ভাবছি আমাদেরকে জেলায় পাঠিয়ে রাশদ আর কৃপাল একই দিকে গেল কি? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। सचिन, मुझे लग रहा है वो दोनों कोई मुसीबत में फंसे গেছে। सचिन देखो, ওদেরকে যদি পুলিশ ধরে নেয় তাহলে পুলিশ কিন্তু আমাদের भी ধরবার জন্য এখানে আসবে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর ছেড়ে আমাদেরকে অন্য কোনো জায়গায় গিয়ে অপেক্ষা করতে হবে। হ্যাঁ। আরে রাসুজি, তোমরা সবাই ঠিক আছো? কৃপাল সিং ফিরেছে? কৃপাল নেই, ও তো अभी तक नहीं आए। আচ্ছা, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? আমরা সারা রাত আপনাদের জন্য অপেক্ষা করলাম। আপনাদের তো অনেক তাড়াতাড়ি এখানে চলে আসার কথা ছিল, কিন্তু কৃপাল সিং তো अभी तक। রাওজি, ওখান থেকে পালাতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলাম আমরা। হ্যাঁ, আপনারা যখন ওখান থেকে পালিয়ে গেলেন তারপর পুলিশ আমাদের তাড়া করেছিল। क्या किसी ने शक तो नहीं किया था? राव जी, हम लोगों को अभी कृपाल सिंह के लिए रोकना पड़ेगा। রাওজি, আরে কৃপাল, কৃপাল সিং, এসব কি হয়েছে তোমার? তুমি কোথায় ছিলে কৃপাল? আমি তোমাকে বলেছিলাম গুরুদ্বারার ওখানে অপেক্ষা করতে। আমি সারা রাত ওখানে ছিলাম, তুমি আসোনি কেন? मैं भागते भागते गिर गया, मेरा हाथ भी कट गया और मैं आता कैसे? मुझे तो पुलिस ने चारों तरफ से घेर लिया था। मैं छुप गया और पुलिस ने सारा रात मुझे खोजा, पर मैं कुछ दूर पहले ही गुरुद्वारा गया, वहाँ तो तुम थे नहीं, इसलिए मैं यहाँ आ गया। কি বলছো তুমি? তোমাকে পুলিশ ঘিরে নিয়েছিল? हाँ जी। কৃপাল সিং, তুমি একটু আগে গুরুদ্বারাতে গেছিলে? हाँ जी। কিন্তু আমি তো একটু আগে ওখান থেকে ফিরলাম। আচ্ছা বেশ, তুমি একটু বিশ্রাম নাও, আমার এই কাটা জায়গায় ওষুধ লাগাও। নগেন। হ্যাঁ দাদা। ওষুধ আছে? हाँ, তাড়াতাড়ি আনো। जरूरत नहीं है, मैं घर जाके लगा लूंगा। শচীন দাদা, এই ছেলে তো আমাকে বেশ অবাক করে দিল। কেন দাদা? এই ছেলেটাকে দেখে প্রথমে মনে হয়েছিল কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারলে মনে মনে বেশ কষ্ট পায়। তাই ওর মনোবল বাড়াবার জন্য আমি ওকে আমার সাথে নিয়ে গেছিলাম। শচীন, আমাকে এর বিষয়ে একটু ভালো করে বলো তো, এই ছেলেটা কেমন? ভালো ছেলে, মানে যাকে বলে আচ্ছা আদমি, সেরকম। যাক শোনো, যেই ভিত তৈরি করতে আমি ওখানে গেছিলাম সেই ভিত তৈরি হয়ে গেছে। নতুন কোনো খবর এলে আমি তোমাদের জানাবো। তোমরা সময় মতো সেই খবর পুলিশ ছাউনিতে গিয়ে পৌঁছে দিও। খুব তাড়াতাড়ি আমাকে লাহোর যেতে হবে। আচ্ছা হেমন্ত, সুভাষ তো তোমার খুব কাছের বন্ধু, তাই না? সিদ্ধান্তটা ঠিক কি নেবে সে বিষয়ে তোমায় কিছু জানিয়েছে? না গো, কাল থেকে আমার সাথে বিশেষ কথা হয়নি, একটু চুপচাপ হয়ে গেছে সুভাষ। আজকেই তো জানানোর কথা, দেখি কি বলে। ওর মতো ছেলে আমাদের দলে খুব প্রয়োজন, জানো তো। দেখো, দেশ নিয়ে কম বেশি আবেগ আমাদের সকলের মধ্যেই আছে,
কিন্তু ওর মতো এই বয়সে এত যুক্তি দিয়ে বিচার কজন করতে পারে বলো তো? আরে সুভাষ, এসো এসো এসো। এতক্ষণ আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। আমাদের দলে তোমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সুভাষ। আশা করি দেশ স্বাধীনের লক্ষ্যে তুমি আমাদের দলে যোগ দেবে। সুভাষ, মাস্টারমশাই বলতেন, সুভাষ ছোটবেলা থেকেই মনে করত আমাদের দেশ স্বাধীন হবেই, আমরা নিজেরা নিজেদের দেশে থাকব, তাই না সুভাষ? স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখি, কিন্তু জীবনদা, যে পথে এগিয়ে আপনারা স্বাধীনতার স্বপ্ন দেখছেন সেই পথেই যে স্বাধীনতা আসবে এই বিষয়ে আপনারা নিশ্চিত? কেন, তোমার তা মনে হয় না? তা নয় কানুদা, এত বড় একটা কাজ একটা উপায় না হলে আমাদের অন্য উপায় তৈরি রাখতে হবে, তাই জানতে চাইছি দ্বিতীয় কোনো পথের সন্ধান কি আপনারা করেছেন? দ্বিতীয় আর কোনো পথ খোলা আছে বলে তোমার মনে হয় সুভাষ? ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে হলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ কি খোলা আছে? আবেদন নিবেদনের মাধ্যমে কোনো কিছু সম্ভব নয়, এটা আমরা বিশ্বাস করি। অস্ত্র হাতে যুদ্ধ করে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে হবে, এটাই একমাত্র পথ। যতীনদা, রাজবেরিদা টেলিগ্রাম করেছে। পাঞ্জাবে কোনো সমস্যা হয়েছে, আরো কিছু কারণে রাজবিহারী আমাকে বেনারস যেতে বলছে, সরাসরি কথা বলতে চায়। চিত্ত, উনি সেই কলকাতার ওই দর্জি চাচা না? হ্যাঁ তাই তো। ডাকো 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 ডাকো। হ্যাঁ চাচা, এই যে এদিকে এদিকে। আচ্ছা, আপনি সেই কলকাতার দর্জি চাচা তো? আচ্ছা, কলকাতা থেকে আপনি এখানে কি করছেন, আর এসব কি? ও, তুমি এখানে বেশ নিশ্চিন্ত আছো? আমাকে ওখানে বিপদে ফেলে এসে তোমরা বেশ ভালোই এখানে দিব্যি আছো। জানো পুলিশ আমার উপর কত অত্যাচার করেছে তোমাদের ওই খাকি পোশাকের ভাত নেওয়ার জন্য। খুব মার মেরেছে, আমার দোকান পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনি এখানে কি করে এলেন? পুলিশ এত অত্যাচার করেছে যে সহ্য করতে না পেরে বিবি বাচ্চাকে দেশে বাড়িতে রেখে রুজির টানে এখানে চলে এসেছি। যা 2-4 টাকা নিয়েছিলাম সেইটা দিয়ে এই নতুন গুড় কিনে বিক্রি করতে বেরিয়েছি। আচ্ছা বাবু, আমি কি তোমাদের ক্ষতি করেছি যে আমার এইরকম সর্বনাশ করলে? খুব বেশি দিন এই অত্যাচার আমাদের আর সহ্য করতে হবে না, কিন্তু একটা কথা আপনি মনে মনে জেনে রাখুন, আপনি কোনো অন্যায় করেননি। আপনার অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে আপনার, আমি বুঝতে পারছি। আচ্ছা দেখুন, আপনি আমাদের এখানে কিছুদিন থাকতে পারেন, আমার এখানে আপনার মাথা গোজার আমি জায়গা করে দিচ্ছি। আপনি আপাতত এখানে থাকুন, আপনার সেলাইয়ের একটা দোকানে আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। জানো পুলিশ আমায় বারবার এসে জিজ্ঞাসা করে যে ওরা কি স্বদেশী, ওরা কি স্বদেশী। আমি বলছি বাবু আমি জানি না যে ওরা স্বদেশী কিনা, আমাকে মারছেন কেন? এত মার খেতে খেতে আমার শরীরের সার পর্যন্ত চলে গেছে। জানো বাবু, আমি রাতে চোখের পাতা পর্যন্ত এক করতে পারি না, এখানেও থাকার জায়গা নেই। কাল রাতে একটা দোকানের সামনে ঘুমিয়েছিলাম, এই ঠান্ডার মধ্যে গায়ে জল ঢেলে দিয়েছে। আমার অবস্থা তো এখন মরা মানুষের থেকেও খারাপ।
ভীমা, দোকানের ওদিকে ওনার জন্য একটা বিচালির জায়গা করে দাও। যাও। চাচা, আপনার সাথে যা অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমরা সবাই মিলে নেব। চাচা, এখানে কেউ কিচ্ছু করবে না আপনার। এখানে আমরা সবাই আছি, দাদা আছে। আর প্রতিশোধে কাজ নেই আমার। এবার এদের সব খবর পুলিশকে ঠিক ঠিক দিয়ে নিজের প্রাণটা বাঁচাতে হবে।